সাথী ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো। প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস, তোমাদের মিঠুনদা, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ আর অতি প্রয়োজনীয় একটা ক্লাস নিয়ে আজও তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের টপিকে রয়েছে মৃত্তিকা সংরক্ষণ। দশম শ্রেণীর যে সমস্ত ভাই বোনেরা পাঠরত অবস্থায় আছো তাদের ক্ষেত্রে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখো। তাহলে এবার মৃত্তিকা সংরক্ষণ কি? মৃত্তিকা সংরক্ষণ হচ্ছে মাটির সঠিকভাবে ব্যবহার হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ। এক কথায় বলতে গেলে মাটির সঠিক ব্যবহারই হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ। এবার কি করতে হবে? মাটিকে সুরক্ষিত রাখা, মাটির উর্বর শক্তি বৃদ্ধি করা, মাটির পরিবেশে ভারসাম্য রক্ষা করা, এই সমস্ত কিছুকে একত্রে বলা হয় মৃত্তিকা সংরক্ষণ। তাহলে মৃত্তিকা সংরক্ষণ আমরা কী দেখি? মাটির ব্যবহারকে, মাটির সঠিকভাবে ব্যবহারকেই বলা হয় বা ব্যবহারকেই বলা হয় মৃত্তিকা সংরক্ষণ। এবার বলছে কি করতে হবে? এই প্রসঙ্গে আমাকে মাটিকে সুরক্ষিত রাখতে হবে। এই কি করতে হবে? মৃত্তিকা সংরক্ষণ করতে গেলে মাটিকে সুরক্ষিত করতে হবে। মাটির সুরক্ষা, 2 উর্বরতা বৃদ্ধিকরণ করতে হবে। তারপরে কি হতে হবে? ভারসাম্য। 3 প্রকৃতিতে, এটা এইভাবে লিখি, মাটির এইগুলোকে বলা হয় মৃত্তিকা সংরক্ষণ। তাহলে মৃত্তিকা সংরক্ষণ কি? মাটির সঠিক ব্যবহার। কিভাবে সুরক্ষিত রাখতে হবে? আমাকে উর্বর শক্তি বৃদ্ধি করতে হবে, তারপরে হচ্ছে মাটির সুরক্ষা প্রদান করতে হবে। তারপরে কীরকমভাবে সুরক্ষা প্রদান করতে হবে সে আমরা ভালোভাবেই জানি, সেটা হচ্ছে যে মাটিকে যথেচ্ছভাবে খনন করা যাবে না, বা কোথাও যদি এরকম খনন করা হয় তাকে প্রতিরোধ করতে হবে, এবার সুরক্ষা দিতে হবে। আর উর্বর শক্তি বৃদ্ধি বলতে যে মাটির গুণাগুণ বা গুণমানটাকে বৃদ্ধি করতে হবে। তারপরে প্রকৃতিতে মাটির ভারসাম্য বজায় রাখতে হবে, কোথাও বেশি কোথাও কম এরকমভাবে থাকলে, বা কোথাও ধস চলছে কোথাও বা ক্ষয় চলছে, এরকম থাকলে পরে আমাদেরকে সেই জায়গাগুলোকে মেরামত করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ। এই টোটাল প্রসেসটা হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ। এবার বলছি মৃত্তিকা সংরক্ষণের এই পদ্ধতি, আমরা মৃত্তিকা সংরক্ষণের একটা পদ্ধতি লিখে ফেলি কয়েকটা, এটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, পদ্ধতি পয়েন্ট করি আমরা এখানে। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি। মৃত্তিকা সংরক্ষণের জন্য অনেক পদ্ধতি ব্যবহার করা থাকে। প্রথমত সবার আগে যেটা আসবে, একমাত্র পৃথিবীকে সবুজ উদ্ভিদই পারে বা গাছপালারাই পারে মৃত্তিকা সংরক্ষণে সাহায্য করতে, বা এই সবুজ গাছপালা যত বেশি থাকবে তত আমাদের মৃত্তিকাটা সংরক্ষিত থাকবে। তাহলে কি করতে হবে? ফার্স্ট কাজ কি হবে? আমাদের বৃক্ষরোপণ করতে হবে। ফার্স্ট কাজ বৃক্ষরোপণ করতে হবে। পদ্ধতির মধ্যে ফার্স্টে আমরা কী বলবো? বৃক্ষরোপণ। মানে যথেচ্ছ পরিমাণে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। পতিত জমিকে উদ্ধার করার একটাই রাস্তা, বা ক্ষয়প্রাপ্ত অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে বৃক্ষচ্ছেদন বন্ধ করে বৃক্ষরোপণ করতে হবে। তাহলে ফার্স্ট কাজ আমরা পেলাম বৃক্ষরোপণ। প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে পারলে মৃত্তিকা সংরক্ষণ আমাদের একাই আপনাআপনি হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে ধাপ চাষ। 2 নম্বর দিয়ে লিখছি ধাপ চাষ। এটা কীরকম? ধাপ চাষ দেখো, আমরা পর্বতের গায়ে দেখেছি প্রচুর পরিমাণে জল নেমে আসে, সেক্ষেত্রে পর্বতের কি হয়? ঢাল বরাবর প্রচুর মাটি ক্ষয় হয়ে যায়,
এইবার আমাদেরকে সেখানে চাষবাস করতে গেলে আরও বেশি ক্ষয়ের সম্ভাবনা থাকে। তাহলে আমাকে কি করতে হবে? ধাপে ধাপে চাষ করতে হবে। পর্বতের গা কেটে ধাপে ধাপে এক একটা পর্বতটা যদি হয় তাহলে এখান থেকে এটুকু, আবার এখান থেকে এটুকু করে আমাদেরকে চাষ করতে হবে। যাই হোক, ছবিটা আমি খুব ভালো আঁকতে পারি না, তাই পর্বতে ধাপ চাষ করতে হবে। একটা ধাপে চাষ করলাম, আবার একটা ধাপে চাষ করতে হবে। ধাপ কেটে কেটে চাষ করাকে বলা হয় ধাপ চাষ। এটা কোথায় দেখা যাবে? পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলে কি করতে হবে? সিঁড়ির মতো ধাপ করে, ধাপ তৈরি করে বিভিন্ন ফসল চাষ করতে হবে। এই ধাপগুলো অর্ধচন্দ্রাকার হলে, অর্ধচন্দ্রাকার বা চাঁদের মতো আকৃতি হলে সুবিধা হয়, বা ভালো হয় আমাদের জলটা সংরক্ষণ করতে বা মৃত্তিকার সংরক্ষণ করতে সুবিধা হয়। তাহলে কি পেলাম? পার্বত্য অঞ্চলে সিঁড়ির মতো ধাপ তৈরি করে যে চাষবাস করা হয় তাকে ধাপ চাষ বলা হয়। এই ধাপ চাষের ফলে মৃত্তিকার সংরক্ষণ অনেকটাই সম্ভব হয়। ওকে, তারপর চলে আসবে ফালি চাষ। 3 নম্বর দিয়ে পাবো ফালি চাষ। তাহলে এটাই বা কীরকম? একটা ফাল, এটাও পার্বত্য অঞ্চলের, এটাও ঢালু জমিতে, যে সমস্ত অঞ্চলে পার্বত্য পাদদেশী অঞ্চলে যে সমস্ত ঢালু জমি, সেখানে কী করতে হবে না আড়াআড়িভাবে চওড়া ফিতের মতো করে মাটি চাষ করতে হবে। একে ফালি করে এক একটা ফালি বানিয়ে চাষ করতে হবে। একটা জমি, ঢালু জমি, সেই ঢালু জমিকে বিভিন্ন ফালি তৈরি করতে হবে, ভাগ করে করে চাষ করতে হবে। আল দিয়ে বা ওই ব্যারিকেড বা বর্ডার সিস্টেম করে চাষ করতে হবে, ফালি চাষ করতে হবে। তাহলে এটা কী করে হবে? কোথায় হবে? পার্বত্য, ফালি চাষটা কোথায় দেখাতে হবে? পার্বত্য পাদদেশে ঢালু জমিতে আড়াআড়িভাবে, তাই তো? ঢালু জমিতে কিভাবে? আড়াআড়িভাবে বাঁধ সৃষ্টি করে, চওড়া ফিতের মতো চওড়া বাঁধ তৈরি করে যে চাষ করার বৃত্তাকে বলা হচ্ছে ফালি চাষ। এই ফালি চাষে বিভিন্ন ধরনের মৃত্তিকা ক্ষয়রোধী, যেমন সয়াবিন, ডাল ইত্যাদি ফসল জাতীয় চাষ করা হয়ে থাকে। তাহলে ধাপ চাষ গেল, ফালি চাষ গেল, বৃক্ষরোপণ গেল, 3টে আমরা দেখে ফেলেছি। আর যে গালি চাষ কীরকম আমরা এখানে লিখি, 3টে গেল, আমি উপর থেকে মুছে দিচ্ছি। 4 নম্বরটা লিখছি গালি চাষ। এবার দেখা যাক গালি চাষটা কীরকম। পার্বত্য খাতে পাথর দিয়ে বাঁধিয়ে, পার্বত্য খাত মানে বড় বড় খাত থাকে, আমরা জানি পর্বতে বড় বড় খাত থাকে, সেই খাত অঞ্চলে পাথর দিয়ে বাঁধিয়ে একটা স্তর তৈরি করা, মানে পাথর দিয়ে বাঁধিয়ে পার্বত্য খাতে, কোথায়? পার্বত্য খাতে কি করতে হবে না পাথর দিয়ে বাঁধিয়ে জল ধারণ ক্ষমতা তৈরি করতে হবে। জল ধারণ যুক্ত, জল ধারণের উপযুক্ত করি, উপযুক্ত করে চাষ করার যে পদ্ধতি তাকে গালি চাষ বলা হয়। গালি চাষে পার্বত্য যে খাত বয়ে যায় সেখানে পাথর দিয়ে বাঁধিয়ে
যে দেওয়াল তৈরি করে জল ধারণের উপযুক্ত পরিবেশ তৈরি করে সেখানে যে চাষ করা হয় তাকে বলা হয় গালি চাষ। এবার আরেকটা কাজ আছে, এইগুলো পজিটিভ, এইগুলো করতে হয়, তাহলে মৃত্তিকা সংরক্ষণ হতে পারে। আরেকটা বিষয় রয়েছে যেটা নেগেটিভ পদ্ধতিও আছে, সেটা হচ্ছে ঝুম চাষ রোধ। 5 নম্বর দিয়ে করছি। তাহলে ঝুম চাষকে রোধ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ঝুম চাষ কি? আমরা দেখেছি বিভিন্ন বাঞ্জার বা ওই পতিত জমিতে, পার্বত্য অঞ্চলে বেশি দেখা যায় বা জঙ্গলাকীর্ণ অঞ্চলে দেখা যায়। সেই সমস্ত অঞ্চলে কি করা হয় না, সেই অঞ্চলের কিছু বনভূমিকে কেটে পুড়িয়ে সেখানে ফেলে রাখা হয়। যখন তো ফেলে রাখা সেই পতিত জমিকে পুড়িয়ে ধ্বংস করে বা গাছপালা নষ্ট করে সেই অঞ্চলে চাষবাসের যে ব্যবস্থা করা হয় তাকে বলা হয় হচ্ছে ঝুম চাষ। তাহলে এর ফলে কি হয়, সেই অঞ্চলে পার্বত্য অঞ্চলের বা সেই অঞ্চলের পার্বত্য অঞ্চল ধরি না, তাহলে বলছে যে সেই অঞ্চলের মাটিটা ক্ষয় হবে, গাছপালা ধ্বংস হচ্ছে। এরকম ঝোপঝাড় গাছপালা কেটে বা ধ্বংস করে যে সমস্ত চাষ করা হয় তাকে বলা হয় ঝুম চাষ। তাই এই ঝুম চাষকে যদি রোধ করা যায় তাহলে আমাদেরকে কি হবে, মৃত্তিকা সংরক্ষণ সম্ভব হতে পারে। তাহলে মৃত্তিকা সংরক্ষণ কি করতে হবে, ঝুম চাষকে রোধ করতে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো ঝুম চাষ কী জিনিস। ঝুম চাষ হচ্ছে কোথায়, এরা বিভিন্ন জঙ্গলাকীর্ণ বা মালভূমি অঞ্চলের বেশ কিছু অঞ্চলে, সেই সমস্ত অঞ্চলে যে চাষগুলো করা হয় সেগুলোকে রোধ করতে হবে। গাছপালা কেটে বা পুড়িয়ে যে জমি তৈরি করার যে প্রসেস, সেটা হচ্ছে ঝুম চাষ, সেটাকে বন্ধ করতে হবে। এই গেল হচ্ছে আমাদের মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আমরা পাবো প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা এখানে পাবো যে মাটি নিয়ে তো সংরক্ষণ আমরা অনেকক্ষণ ধরে ক্লাস করছি, এই মৃত্তিকা সংরক্ষণ কোথায় করা হয়, অর্থাৎ বা মৃত্তিকা সংরক্ষণের সম্বন্ধে যে গবেষণা, সেই গবেষণা কোথায় করা হয় বা মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত। তাহলে আমি লিখছি মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত, আমাদের মধ্যপ্রদেশের ভোপালে। ভোপাল কোথায় অবস্থিত, ভোপাল মধ্যপ্রদেশ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মধ্যপ্রদেশের ভোপাল মৃত্তিকা গবেষণাগার। তাহলে এই পর্যন্ত তোমরা সবাই আশা করি বুঝে গেছো। এইভাবেই পয়েন্ট করে তোমরা মাধ্যমিকের খাতায় তুলে দিও বা তোমাদের বোর্ডের এক্সামে বা যে কোনোভাবে তোমার 10ম শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে তুলে দিও। ওকে, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।